এক অপারেশনে ৩ বার ছুরি চালানো, চিকিৎসার নামে বিভীষিকা। ফালাকাটা নার্সিংহোমের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খলাইগ্রাম এলাকার বাসিন্দা আমিচা পারভিন ছিলেন দীর্ঘদিন অসুস্থ। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তিনি যান ফালাকাটার এক বেসরকারি নার্সিংহোমে। চিকিৎসকের রিপোর্টে জানা যায় তার জরায়ুতে টিউমার ধরা পড়েছে। এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক। কিন্তু অভিযোগ, একবার নয়, তিনবার অস্ত্রোপচার করা হয় রোগীর দেহে। তার মধ্যে শেষ দুটি অপারেশন সম্পর্কে জানানো হয়নি পরিবারের কাউকে। রোগীর পরিবারের দাবি, অপারেশনের পর থেকে দিন দিন খারাপ হতে থাকে আমিচার শারীরিক অবস্থা। পরে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে গেলে জানা যায় ভুলবশত জরায়ু অপারেশনের সময় মূত্রথলিও কেটে ফেলা হয়েছে। এরপর থেকে রোগী অনবরত প্রস্রাবের অসুবিধায় ভুগছেন। অভিযোগ, বিষয়টি সামনে আসতেই ফালাকাটা নার্সিংহোমের কর্তৃপক্ষ প্রথমে দুর্ব্যবহার করে, পরে নিজেদের ভুল স্বীকার করলেও এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেয়নি প্রতিষ্ঠানটি। 1 বছর পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি অর্থ না পাওয়ায় চিকিৎসা অসম্ভব হয়ে পড়েছে দরিদ্র পরিবারের পক্ষে। পরিবারের কর্তা কলকাতায় শ্রমিকের কাজ করেন, যা আয় হয় তা দিয়ে পরিবারের 8 জনের মুখে খাবার জোগানোই কঠিন। রোগীর পরিবার জানিয়েছে, ওই নার্সিংহোমের বিরুদ্ধে এর আগেও চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছিল। এমনকি এক রোগীর মৃত্যু ঘটেছিল ভুল চিকিৎসার কারণে। এবার ফের সামনে এলো এক ভয়ঙ্কর উদাহরণ, যেখানে এক নারীর জীবন কার্যত থমকে গেছে চিকিৎসকের ভুল ও কর্তৃপক্ষের উদাসীনতার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমার টিউমার হয়েছিল। টিউমার অপারেশন করতে গিয়ে আমার পেশাবের থলি ডাক্তার ফুটো করে ফেলছে। কবে এটা? তো জানুয়ারির 19 তারিখ প্রথম অপারেশন, মাঝখানে একটা কম্পিউটার অপারেশন করছে, আবার ফেব্রুয়ারি 16 তারিখে আমার দ্বিতীয় অপারেশন হয়েছে। ওরা না জানায় পরে আরও আমাকে 2বার অপারেশন করছে। ডাক্তার সিআর দাস, আলিপুর হাসপাতালের ডাক্তার, ফালাকাটা নার্সিংহোমে বসে। কিভাবে যোগাযোগ হয়েছিল ফালাকাটা নার্সিংহোমের সাথে? প্রথমে ডাক্তার বসে, ওইখানে আমরা হেম্বেল দেখে গেছি যে এখানে ডাক্তারবাবু বসে। গিয়ে আমরা দেখাইছি, বলছে যে তোমার ইনফেকশন হয়ে গেছে, তাড়াতাড়ি অপারেশন করতে লাগবে। আপনার কি প্রাইভেটে ডাক্তার দেখিয়েছিলেন নাকি নার্সিংহোমে? হ্যাঁ, প্রাইভেটে ডাক্তার দেখাইছি, তারপরে ওই নার্সিংহোমে অপারেশন করতে চাইছে, ওইখানে তখন গেছি। ডাক্তারই বলছে? হ্যাঁ। তারপরে প্রথম অপারেশন হওয়ার পরে ওইখান থেকে 3 দিন থাকার পরে বাড়ি এসেছি। এসে তো আমার জল পড়া শুরু হয়ে গেছে। তখন আবার নিয়ে গেছে, পরে ফোন করছে, বলছে যে আসতে লাগবে। গিয়ে তখন দেখে বলল যে সেলাই ঢিলা হয়ে গেছে, আবার নতুন করে সেলাই দিতে লাগবে। তখন আবার নতুন করে সেলাই দিল, কম্পিউটারভাবে সেলাই দিয়ে আবার বাড়ি এসলাম। ওইখান থেকে 2-3 দিন থাকার পর বাড়ি এসে আবার আমার জল পড়া বন্ধ হয় না। ফোন করলাম, বলতেছে তাইলে আবার নতুন করে দেখতে লাগবে, কি সমস্যা। আমাকে নিয়ে গিয়ে বলছে যে ডাক্তারবাবু অপারেশন করার পরে ওটি রুমে তোমাকে চেক আপ করে দেখবে যে কী রকম অবস্থায় আছে, সুস্থ মাথায় দেখতে লাগবে। আমার বাড়ির লোককে বলছে তোমরা বাড়ি যাও, ও ওইখানে থাক, আমরা তো মাসি আমাদের আছে, সিস্টার আছে, বাড়ির লোক লাগবে না, তোমরা চলে যাও, কালকে এসে পেশেন্টকে নিয়ে যাবা। রাতে 2টের সময় আমাকে চেক আপ করার কথা বলে আবার কেটে অপারেশন করছে। সকালবেলা তখন আমি বুঝতে পারি যে আমাকে আবার অপারেশন করছে। তখন বলছে যে তোমার সেলাই ভিতরে খুলে গেছিলো, ওইটা সেলাই করে দিছি, এখন এই ব্যান্ডেজ 15 দিনের আগে খুলে যাবে না, আর নিজে কোনো দিনও সে পরিষ্কার করবা না, সেটা কাটা জায়গাটা আমাদের এইখান থেকে লোক গিয়ে ড্রেসিং করে দিয়ে আসবে। তখন ওইখান থেকে এক দাদা এসে বাড়িতে ড্রেসিং করে দিয়ে যাইতো। আচ্ছা, তারপরে তো আবার ওই সে ব্যান্ডেজ খুলের পরে আর জল পড়া বন্ধ হয় না। আমরা আবার ফোন করলাম, বললাম যে আমার এখনও তো সমস্যার সমাধান হয়নি। তারপরে বললো যে এখন আলিপুরে পবিত্র রায় পেশাবের ডাক্তার আছে, পেশাবের ডাক্তারকে দেখাইতে লাগবে। তখন আমরা ওই স্যারে বললো পবিত্র রায়ের ওইখানে যাইতে, আমরা তখন ওইখানে গেলাম। ওইখানে গিয়ে আমার সিস্টোস্কোপি করে দেখছে যে পেশাবের থলি ফুটা হয়ে গেছে। বললো যে অপারেশন করতে লাগবে, কিন্তু উনি তো 3বার অপারেশন করছে। একটা অপারেশন করার 3 মাস আগে কোনো অপারেশন করা যায় না, তো 3 মাস হবে, তারপরে অপারেশন আর একটা করতে লাগবে। তখন আমরা আবার 3 মাস ওষুধ খেয়ে অপেক্ষা করলাম। করার পরে আমার পেটে সিটি স্ক্যান করাইলো। সিটি স্ক্যান করার পরে সিটি স্ক্যানের রিপোর্ট দেখে পবিত্র স্যার বলল যে ও যে সেলাইগুলো করছে ওই সেলাইগুলোই আবার ফুটো হয়ে গেছে।
টোটালে 6-7টা ফুটো হয়ে গেছে। এখন ওই অপারেশন করলে সাকসেস হইতেও পারে, নাও হইতে পারে। তখন আমরা তো হতাশ হয়ে বাড়ি চলে আসলাম। তারপরে শিলিগুড়িতে ডাক্তার দেখাইছি। শিলিগুড়ির ডাক্তার আবার সিস্টোস্কোপি করে দেখছে, দেখে বলছে যে ওইখানে ফুটো আছেই, কিন্তু উনি বললো যে 6 মাস পরে অপারেশনটা করতে লাগবে। অলরেডি 6 মাস না হইলে অপারেশনটা করা যাবে না। একটা শরীরে তো সুস্থ হওয়ার সময় লাগে, তার আগে তো উনি 3-4বার অপারেশন করে দিছে। ওই জন্য উনি আবার ওষুধ দিল, ওষুধ খাইতে খাইতে পরে অপারেশন হওয়ার জন্য গেলাম, তখন আবার চেক করে দেখলো যে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশনের ওষুধ খাচ্ছি, আবার টেস্ট করাচ্ছি, কিন্তু এখনও আমার ইনফেকশনটা যাচ্ছে না। আমি দিনে দিনে বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। আচ্ছা, তো আপনারা ওই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিয়েছিলেন কি? আইনি কোনো পদক্ষেপ নেইনি। ওরা যেহেতু বলছে যে আমরা একটু সাহায্য করব, ওই জন্য আমরা আইনি পদক্ষেপ নেইনি। আবার ওরা বলছে যদি আইনের রাস্তায় যাও তাহলে আমরা একটুও সাহায্য করব না। তো আমরা ওনারা কি নিজেরাই মানে বুঝতে পেরেছেন বা আপনারা বলছে স্বীকার করেছেন কি যে ভুল করেছেন? স্বীকার করছে যে ভুল করছে। উনি যে ডাক্তারবাবু পবিত্র রায়কে দেখাই দিছে, উনি তো ওনাকে সবকিছু বলছে। সব ভিডিও, মোবাইলের ভিডিও আছে, যখন আমাকে সিস্টোস্কোপি করে দেখছে ওই ভিডিওগুলোও আমাদের কাছে আছে। মানে এরকম কোনো প্রমাণ আছে কি আপনাদের কাছে যে ওনারা স্বীকার করে নিচ্ছে যে এটা ভুল করে আপনাদের অপারেশন করছে? ওই যে আমার দাদা যখন গেছিল নার্সিংরুমে, তখন না বলছে যে ওইটা আমার ভুলে হয়ে গেছে, আমি হাজার অপারেশন করি, কিন্তু ওর কেমন করে যে এইরকম হইলো এটা আমি বুঝতেছি না। ওর আমাকেও বলছিল যে কেমন করে যে হইলো তোমার ভাগ্য। কোন নার্সিংহোম? ফালাকাটা নার্সিংরুম। আচ্ছা, তো এখন কি চান আপনারা? আমি এখন আমাকে ভালোভাবে চিকিৎসা করায় সুস্থ করে দেব, এটাই আমি চাই। তাইলে আমি আইনি কোনো পদক্ষেপ। আপনারা কি এর মধ্যে যোগাযোগ করেছিলেন নার্সিংহোমের সাথে? যোগাযোগ করছি, উনি টাকা দিতে চায় কিন্তু দেয় না এখনো। কতদিন হলো সময়? আমার তো 1 বছরে হয়ে যাচ্ছে। আপনার স্বামী কি নাম? আলী হাসান। কোথায় বাড়ি? সরি, কি করেন? এই শ্রমিক, কোথায় কাজ করেন? কলকাতায় থাকে। কি কাজ করেন? ফিটকারিতে কাজ করে। কি কি ভাবছেন? ফিটকারি। কি ভাবছেন আপনার চিকিৎসার জন্য এখন কি করবেন শেষমেশ? আমাদের তো এখন আর কোনো রাস্তা নাই। আমাদের কোনো, যদি আমাদেরকে সাহায্য না করে তাহলে তো আমাদের আর কোনো বুদ্ধি নেই। আমরা 1 বছর থেকে যেটুকু ছিল সব শেষ করে দিছি চিকিৎসা করার পরে। কিছু নেই। কি করবেন? এখন ওদেরকে আর একবার বলে দেখব, ওরা যদি কোনো ব্যবস্থা না করে তাহলে আমার ধর্নায় বসা ছাড়া আর কোনো উপায় নেই। নার্সিংহোমের সামনে ধর্নায় বসবেন? হ্যাঁ, তাছাড়া তো আর আমার কোনো উপায় নেই। আমি বাড়িতে তো এরকম করে থাকতে কয় পারতেছি ছেলে না। মেয়ে আপনার? 2 ছেলে 2 মেয়ে। ওর জমি জায়গা তেমন আছে কি? না, কিছু নেই। মানে হাতের উপর নির্ভর করে? হাতের উপরে নির্ভর করে। ভর্তি করি আমরা ফালাকাটা নার্সিংহোমে। তো কোন ডাক্তারের আন্ডারে? সিআর ডাক্তার। উনি কি বলছিল ওখানে ভর্তি করতে? হ্যাঁ, উনি নিজেই ওনাকে 2 দিন দেখছে, দেখার পরে উনি বলছে কোনো ব্যাপার নেই, আমি একটা অপারেশন করব। তারপর অপারেশন করতে টাকা নিয়েছিল কত? 30,000 টাকা। 30,000 টাকা নেয়, অপারেশন করে। অপারেশন করার পর আমরা রুগী যখন ছেড়ে দেয় বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে দেখি রুগীর অবস্থা খুব খারাপ, সব সময় জল পড়ে থাকে। এই অবস্থায় আবার ডাক্তারের শরণাপন্ন হই। ইতিপূর্বে ডাক্তার বলে যে কোনো চিন্তা নেই, আমরা এটা ঠিক করে দিচ্ছি। এই কথা বলে উনি একটা ডেট দেয়, ওই ডেটে আবার যায় রুগী যাওয়ার পরে রুগীর মা সহকারে যায়, ওনার মা আর আমার বৌমা যায়। যাওয়ার পরে রাত 12টার সময় ওই আমার বিয়েনি বৌমার মাকে ওরা অনেক বকাবকি গালিগালাজ করে বাড়ি থেকে ওখান থেকে বাইর করে দেয় যে তোমরা চলে যাও, রুগী আছে আর আমি আছি। তারপর এই কথা বলে নার্সিংহোম রাত 2টার সময় আবার অপারেশন করে, আমরা কিন্তু জানি না। এই অবস্থায় অপারেশন করার পরে রুগী আরও অসুবিধা হয়, আরও খুবই প্রচণ্ডই অসুবিধা হয়। এই অবস্থা করে টোরে ওরা বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর নিয়ে আসি, ইতিপূর্বে ডাক্তারের শরণাপন্ন হই, নার্সিংহোমের শরণাপন্ন হই, কিন্তু ওরা বারবার খালি ডেট দেয়, আমরা হয়রান করাচ্ছে। এবং ওরা ডাক্তার দেখাই দিল শিলিগুড়িতে আপনারা যান, আমরা ফোন করে দিচ্ছি, ওই ডাক্তারের ট্রিটমেন্ট করবেন, যা টাকা লাগে আমরা দেব। দুঃখের বিষয়, ওখানে আজ 6 মাস যাবত আমার ছেলে হাতের উপর জীবিকা নির্বাহ করে, উনি আছে কলকাতায়,
কলকাতায় থাকে, ওখানে এক মেইলের শ্রমিক। ওই অবস্থায় উনি ওখান থেকে টাকা পাঠাচ্ছে আর এই ট্রিটমেন্ট করাচ্ছে, কিন্তু কোনো রূপ সুবিধা হয় নাই, ভালো হয়নি। এদিক দিয়ে ডাক্তার বলতেছে আমি এটার ট্রিটমেন্টের যা পয়সা লাগে আমি দেব, কিন্তু টাকা আর দেয় না, টাকাও দেয় না, ট্রিটমেন্টও করে না। সেটা কতদিন থেকে বলে? আজ প্রায় 1 বছর গত হতে চলেছে। এই অবস্থায় আমরা বাধ্য হয়ে উপস্থিত, ওরা অপারেশন করলো টিউমার অপারেশন করতে গিয়া উনি পেশাবের থলিটা কেটে দেয়। আচ্ছা আচ্ছা। এবং পেশাবের থলি কেটে দেয় আমরা জানি না, পরবর্তীকালে দেখি পেশাব পড়তে থাকে, সব সময় পেশাব পড়ে, এদিক দিয়ে পেশাবের আরেকটা থলি ওদিকে ফুটা হয়। এই অবস্থায় আমরা কি করি, আমরা এই ডাক্তারের কাছে যাচ্ছি আর আসতেছি, ভালাঘাটে কোনো রাস্তা করতেছে না। আমরা আজকে বাধ্য হয়ে চিন্তা ভাবনা করে বন্ধু বান্ধব নিয়ে বসে আলোচনা করলাম যে তোমরা থানা ডায়েরি করো, নার্সিংহোমের বিরুদ্ধে এবং ওই ডাক্তারের বিরুদ্ধে ডায়েরি করা। আমরা কিন্তু আজ সেইটাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা থানার তো ওই বিষয়টা নার্সিংহোমকে জানানো হচ্ছে কি না, এখনো এই ডায়েরির কথা এখনো জানাই নেই। আচ্ছা। তবে ওরা যখন কোনো সুব্যবস্থায় গ্রহণ করে না, তাহলে কি করা যায়, দেখি নার্সিংহোমটার কোনো সুরাহা করতে পারি কি না। এবং পুলিশের সাথে এমনি আলোচনা হয়েছে থানায়, থানা বলছে যে ওর নার্সিংহোম আমরা বন্ধ করে দেবো, নার্সিংহোম বন্ধ করবো, ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করব, লাস্ট এই কথা বলছে। দেখি আমরা আজকে থানায় যাচ্ছি এবং সেই রকম ব্যবস্থা গ্রহণ করব। আপনার নাম? আমার নাম আফতার মিয়া, আমার বৌমা, ছেলের বউ, ছেলের নাম আলী হাসান। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম খোলাইগ্রাম, অঞ্চল হচ্ছে গাদং 1, মনোহার চৌবতী। দেখুন, এরা ব্যবসা করছে, আর যদি ব্যবসা করতো তার সেটা মেনে নেওয়া হতো, কিন্তু এরা রীতিমতো প্রতারণার মাধ্যম দিয়ে কসাইখানা খুলে বসেছে। আর আমি এটা কেন বলবো, যে দেখুন, একটা মানুষ যদি অসুস্থ বোধ করে বা কোনো রোগাক্রান্ত হয়, তারা ডাক্তারের শরণাপন্ন হয় বা চিকিৎসার শরণাপন্ন হয়। এই যে অভিযোগটা, এই অভিযোগটায় দেখা গেছে যে ওনার ইউট্রাসে অপারেশন হয়েছে, মানে ইউট্রাসে টিউমার হয়েছে। সেই ইউট্রাস ট্রিটমেন্ট করতে গিয়ে ওনার ইউরেথ্রা কেটে দেওয়া হয়েছে। তো এখানে ডাক্তার কি ওই সময় কি ভান খেয়ে অপারেশনটা করেছিল? আচ্ছা, আমি মানলাম যুক্তির খাতিরে যে একটা কাজ করতে গিয়ে ভুল হতেই পারে, কিন্তু এরপর পেশেন্ট পার্টিকে না জানিয়ে, তাদের অজান্তে, তাদের অনুমতি না নিয়ে আরও একাধিকবার সেই পেশেন্টটাকে অজ্ঞাত রেখে অপারেশন করা হয়েছে। এটা অযৌক্তিক বলা চলে, এটা এক ধরনের মানে বলা চলে যে পরিষ্কার প্রতারণা। এবং সেই অপারেশন করার পর তারপরও যখন প্রবলেম সলভ হচ্ছে না, তো স্বাভাবিকভাবে যখন ইউরেথ্রা ফুটো হয়ে গেছে, সেখানে প্রেসাব নিয়মিত পড়বে এবং সেটা ইনফেকশন হয়ে যাবে। তারপর কি প্রতারণা করেছে, সেই ডাক্তার নিজের বন্ধু ডাক্তারের কাছে রেকমেন্ড করেছে, এবং সেখানে গিয়েও যখন সুরাহা হচ্ছে না, তখন শেষমেশ সেই পেশেন্ট পার্টি বাধ্য হয়ে অন্য ডাক্তারের শরণাপন্ন হয়েছে, এবং সেখান থেকে রিপোর্ট এসেছে যে ইউট্রাস অপারেশন করতে গিয়ে ইউরেথ্রা কেটে দেওয়া হয়েছে। এরপর যখন সেই ডাক্তার বা সেই নার্সিংহোম, ফালাকাটা নার্সিংহোম যারা কসাইখানা খুলে বসেছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, অভিযোগ রয়েছে এই মানুষগুলো ভদ্র বলে এরা আপনার মানে সংবাদ মাধ্যমের কাছে বলছে না, এদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এদেরকে দূর করা হয়েছে। তারপর শেষমেশ ব্যাকডোর দিয়ে তারা স্বীকার করেছে যে তোমরা এর পরে যে অপারেশন করবে তার চিকিৎসার ভার আমরা দেব। এগুলো গরিব মানুষ, অসহায়, এখনো পায়নি, সেটা তো এখনো পায়নি। এগুলো মুখের কথার কি দাম আছে? আজকে কি মুখের কথার কি দাম আছে কি? আমি বলছি যে চিকিৎসা ব্যবস্থাটাকে এরা কসাইখানায় পরিণত করেছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের ধূপগুড়ির, আমি নাম বলবো না, একটা ল্যাবরেটরি একটা গর্ভবতী মায়ের টেস্ট করেছে ডাক্তারের আন্ডারে, 3বার টেস্ট করেছে এবং বলেছে ইমিডিয়েট তোমার ইউট্রাসে এক্সট্রা ফ্লুইড, অতিরিক্ত জল জমা হয়েছে, অপারেশন করতে হবে দ্রুত। সেই অসহায় দরিদ্র মানুষটা তো তড়িঘড়ি একটা গাড়ি ভাড়া করতে হয়েছে, এখান থেকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে, তাদের হ্যারেস হয়েছে। যাওয়ার পর সেখানে টেস্ট করা গেছে, কিছুই ধরা পড়েনি, সুস্থ, বাচ্চাও সুস্থ, মাও সুস্থ। তার মানে এরা কি টেস্ট করছে, এরা কি করছে? আমি এই জন্যই বলছি যে চিকিৎসা ব্যবস্থাটাকে এরা কসাইখানায় রূপান্তরিত করেছে। আমি এটুকুই বলবো যে এই যে মানে অসহায় যে মহিলাটা, যার ইউট্রাসে অপারেশন করতে গিয়ে ইউরেথ্রা ফুটো করেছে, এটা আপনাদের মাধ্যমে বা আমাদের সকলেরই এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত, প্রতিবাদ করা উচিত, যাতে মানুষ এই ধরনের প্রতারণার হাতে না পড়ে। আপনার নাম ও পরিচয়? আমার নাম শাকিল আহমেদ, আমি গাদঙ্গিরই একজন লোক।